আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। সন্ত্রাসের মদতদাতার তালিকা থেকে কিউবাকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার কাছে 4 কমিশনের সংস্কার প্রতিবেদন জমা। এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে এবার হত্যা মামলা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিদায়ী বাইডেন প্রশাসনের উদ্যোগে কিউবার উপর থেকে এ তকমা সরিয়ে নেওয়া এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়। এর পরপরই কিউবা 553 জন বন্দীকে মুক্তি দেয়। জানা গেছে, কিউবার সরকার বিরোধী বিক্ষোভে আটক এসব বন্দীকে মুক্তি দেওয়ার জন্য ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় দুদেশের মধ্যে একটি সমঝোতা হয়। 2015 সালে যুক্তরাষ্ট্র ও কিউবা দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করলেও 2021 সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে আবার সন্ত্রাসের মদতদাতার তালিকায় যুক্ত করেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের আগে কূটনৈতিক নীতিতে গুরুত্বপূর্ণ এই পরিবর্তন আনলেন। শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু ভূখণ্ডের দাবি ত্যাগ না করলে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তবে এখনই এই ধরনের সিদ্ধান্ত নিতে চায় না ওয়াশিংটন। মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান বলেন, আমরা ইউক্রেনকে একা ছাড়তে পারি না। তবে যদিও রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডের 10% দাবি করে, তা মেনে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে তিনি মনে করেন এ ধরনের চাপ প্রয়োগ ন্যাটো জোটের ঐক্য বিনষ্ট করতে পারে। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত দ্রুত সমাপ্ত করার উদ্যোগ নিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। রাশিয়ার পক্ষ থেকেও বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। বিশ্লেষকদের মতে এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে এবং যুদ্ধ সমাপ্তির পথ সুগম করতে সহায়ক হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন 4 সংস্কার কমিশনের প্রধান। বুধবার সকাল 11:30টার দিকে তারা প্রতিবেদন জমা দেন। 4 সংস্কার কমিশনের প্রধান সকাল 10:30টার দিকে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন। তারা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। এদিকে 6টি কমিশন গঠন করা হলেও বিচার ব্যবস্থা এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য 31 জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তী সরকার। সংস্কারের প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো হয়। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার 6 অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি সংস্কার কমিশন গঠন করে। এসব কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রথমে 3 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই হিসেবে 7 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। পরে তাদের সময় বাড়িয়ে 15 জানুয়ারি করা হয়। এরপর সরকার গণমাধ্যম, স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শ্রম বিষয়ক সংস্কার সহ নানা বিষয়ে কমিশন গঠন করে। ফেব্রুয়ারির মধ্যে সব কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানা গেছে। এবার কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ 124 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও 200 থেকে 250 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়। মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় করা এই মামলার বাদী তহুমুল ইসলাম মাঝারুর নামের এক যুবক। তিনি কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার বাসিন্দা। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলায় এই পর্যন্ত অর্ধশত মামলা হলেও এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হয়েছে। মামলায় আব্দুল হামিদ 3 নম্বর আসামি। 1 নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, 2 নম্বরে আছেন শেখ রেহেনা। আব্দুল হামিদের নামের বানান আব্দুল হামিদ লেখা হয়েছে।
পিতার নাম মোহাম্মদ তায়েবউদ্দিন ও সাং জেলার মিঠামইনের কামালপুর উল্লেখ করা হয়েছে। মামলায় 4 নম্বর আসামি করা হয়েছে সজীব ওয়াজেদ জয়কে, 5 নম্বর আসামি করা হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল এবং 6 নম্বর আসামি রাদওয়ান সিদ্দিক ববি। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শেখ ফজল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, তারিক আহমেদ সিদ্দিকী, আলী আরাফাত, শামীম ওসমান, নাজমুল হাসান পাপন সহ 124 জনের নাম উল্লেখ করা হয়। তাছাড়া আরও 200 থেকে 250 জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাকে হেনস্থার ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিন্দা ও প্রতিবাদ। যুক্তরাষ্ট্র ভিত্তিক লেবেম ফাউন্ডেশন ও ব্লিঙ্ক লেদার প্রোডাক্টসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। এবং মিউজিক নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটছে ত্রিনিয়ার। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8 জানুয়ারি রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ে নাগরিক সাইদ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত করা তার বাবা গিয়াসউদ্দিন, মা বেগম মনোয়ারা, ভাই মহিউদ্দিন ও গিয়াসউদ্দিনের পুত্রবধূ ইফসা জান্নাতুল নাইমকে হেনস্থা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, মানবাধিকার সংগঠন ও কমিউনিটি। এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে এর সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নেতারা। আমেরিকা বাংলাদেশ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট এম.এস. সালাম, বাংলাদেশ হিউম্যান রাইটসের যুক্তরাষ্ট্রের সভাপতি হাকিকুল ইসলাম খোকন, সহসভাপতি মোহাম্মদ নাসির, সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ সহ সহযোগী সংগঠনের 12টি রিজিওনাল ও বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স ও আনসার বাহিনীর 10 থেকে 12 জন মিলে সাইদকে নির্মমভাবে মারধর করে রক্তাক্ত করায় বিশ্বে বসবাসকারী প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সাইদ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আইন অনুযায়ী কর্তব্য পালন করা উচিত ছিল। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর পিটুনিতে রক্তাক্ত সেই প্রবাসী ভিকটিমকে ম্যাজিস্ট্রেট কর্তৃক 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। উত্তরবঙ্গের নীলফামারী ও রংপুর জেলার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা লেবেম ফাউন্ডেশন ইনক ও বাংলাদেশি প্রতিষ্ঠান ব্লিঙ্ক লেদার প্রোডাক্টস। গত 23 জানুয়ারি শুরু হয় এই কর্মসূচি। পরিচালিত হয় তরফগঞ্জ, নীলফামারী ও মিঠাপুকুর রংপুর এলাকায়। লেবেম ফাউন্ডেশন ইনকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ লেবেম ও ব্লিঙ্ক লেদার প্রোডাক্টসের শীর্ষ কর্মকর্তারা শীত বস্ত্র বিতরণে অংশ নেন। এই কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন ফাউন্ডেশনের অন্যতম প্রধান সদস্য এবং যুক্তরাষ্ট্র প্রবাসী হানুজ্জামান হান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ লেবেম বলেন, আমরা চাই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। এই উদ্যোগে উপস্থিত ছিলেন ব্লিঙ্ক লেদার প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার এম সাবেদ আহমেদ, ফাইন্যান্স হেড মারফা চৌধুরী এবং HR ম্যানেজার মোহাম্মদ আব্দুল আল ফারুক। এছাড়া তরফগঞ্জ পল্লী বিদ্যুৎ এলাকায় অঙ্কুর সিড সেন্টারের সমন্বয়কারী ফারুক রহমান ও স্থানীয় প্রতিনিধিরা কার্যক্রমে সহায়তা করেন। মিউজিক নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন সঙ্গীত শিল্পী ত্রিনিয়া হাসান। ইতোমধ্যে তার 2টি মিউজিক ভিডিওর কাজ হয়েছে। গত 26 ডিসেম্বর RTVর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিউজিক ভিডিও দোতারা বাজায় রিলিজ হয়েছে। আরেকটি মিউজিক ভিডিও জানুয়ারির শেষের দিকে রিলিজ হবে। ইউটিউবে ত্রিনিয়ার নিজস্ব চ্যানেল হচ্ছে সং হাব। সম্প্রতি ঢাকা সফরকালে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছে ত্রিনিয়া। কিছু অনুষ্ঠানের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যেগুলো ফেব্রুয়ারির দিকে দর্শকরা দেখতে পাবেন। তার মধ্যে অন্যতম RTVর এই রাতে তোমার আমার। এ ব্যাপারে ত্রিনিয়া বলেন, বাংলাদেশে করা আরও একটি বিশেষ কাজের কথা উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে দেবাশিস বিশ্বাসের পরিচালনায় তুমি যেখানে আমি সেখানে চলচ্চিত্রের জন্য আমার গান রেকর্ড করা হয়েছে। আরও কয়েকটা চলচ্চিত্রের গান হাতে রয়েছে, যা চলতি বছর দর্শকদের সামনে আসবে আশা করি। প্রচুর বিজ্ঞাপন চিত্র ও নাটকে অভিনয়ের অফার পাওয়া সত্ত্বেও আপাতত গান ছাড়া অন্য কোনো শিল্পাঙ্গনে কাজ করার পরিকল্পনা নেই সঙ্গীত শিল্পী ত্রিনিয়ার। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।